পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে এসেছি, পরিবেশ মডেল প্রশ্ন। এটা একটা স্কুলের প্রশ্ন যেটা 2024 সনের দ্বিতীয় ইউনিট টেস্টের পরীক্ষায় এসেছে। আমি 2025 সনের যে নিয়ম অর্থাৎ ওখানে 20 মার্কের মডেল প্রশ্ন ছিল, আমি তোমাদের নতুন নম্বর বিভাজন অনুসারে হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী 30 মার্কের প্রশ্ন অর্থাৎ ওই 20 নম্বরের প্রশ্নের সাথে আর 10 নম্বর যোগ করে আমি 30 নম্বরের একটা মডেল প্রশ্ন তোমাদের আজকে দেখাবো সম্পূর্ণ সমাধান সহ। পঞ্চম শ্রেণী ক্লাস 5-এর কিন্তু দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 1 বিশ্লেষণ সহ আমি সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওর মাধ্যমে। কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা প্রথমেই বলি তোমাদের সিলেবাস, তৃতীয় অধ্যায় পশ্চিমবঙ্গের সাধারণ পরিস্থিতি, তারপরে চতুর্থ অধ্যায় পরিবেশ ও সম্পদ এবং পঞ্চম অধ্যায় পরিবেশ ও উৎপাদন। এই টোটাল তিনটি অধ্যায় নিয়েই তোমাদের সেকেন্ড ইউনিট টেস্টের যে পরীক্ষা সেই পরীক্ষায় আসবে। কিন্তু পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কথা, নতুন নম্বর বিভাজন অনুসারে তোমাদের কিন্তু আগে থেকে এখন একটু বেশি, তোমরা প্রথম ইউনিট টেস্টে সেটা দেখেছো, হলিস্টিক রিপোর্ট কার্ড অনুযায়ী তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা প্রতিটি বিষয়ে 30 মার্কের। তাই এখন থেকে একটু বেশি বেশি করে পড়ালেখায় মন দিতে হবে। এটা কিন্তু তোমার আগে পরে এবং টেক্সট বইটি, বিশেষ করে টেক্সট বইটি বেশি বেশি করে পড়তে হবে। তোমরা এই দেখতেছো একটা প্রশ্ন দেওয়া আছে যেটা 2024 সনের এই প্রশ্নটা দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ হাই স্কুলের, এখানে ক্লাস 5, এখানে দেখো ফুল মার্ক 20 আছে, ঠিক আছে, ফুল মার্ক 20 আছে, সময় 40 মিনিট। এই হচ্ছে তোমার টোটাল প্রশ্ন যেটা আমি একটু ফ্রেশ করে দেখিয়েছি এখানে। এই দেখো যে 2024, কিন্তু এই প্রশ্নটি দেখো এখানে 30 মার্কের প্রশ্ন হিসেবে যেভাবে আসবে সেটা আমি এখানে তোমাদের দেখিয়ে দেবো এবং এই প্রশ্নগুলির উত্তর আমি সম্পূর্ণ দেখিয়ে দেবো এই ভিডিওতে। যাই হোক, আমরা সরাসরি একটু প্রশ্নগুলি বড় করে দেখি। এখানে 8টি প্রশ্ন আসছে, তোমাদের 8টি প্রশ্নই কিন্তু থাকবে এমসিকিউ। এই 8টি প্রশ্ন এই উত্তর দিতে হবে। তাহলে আমরা সরাসরি প্রথম প্রশ্ন দেখব, পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ হচ্ছে কোনটি? মাউন্ট এভারেস্ট, সান্দাকফু, কাঞ্চনজঙ্ঘা, টাইগার হিল অর্থাৎ সান্দাকফু। তাহলে আমরা সান্দাকফু পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গ। এর পাশাপাশি একটু ভালো করে জেনে নেবে উচ্চতা প্রায় 3636 মিটার, যেটা 11,930 ফুট। এটি দার্জিলিং জেলার সিঙ্গালীলা পর্বতমালার অন্তর্ভুক্ত। তোমাদের তাহলে উত্তর হবে সান্দাকফু। সতীদাহ প্রথা নিবারণের আইন এর সঙ্গে যার নাম যুক্ত আছে সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। সতীদাহ প্রথার বিরুদ্ধে লড়াই করেছেন কে? রাজা রামমোহন রায়, অর্থাৎ ডি নম্বরের উত্তর হবে। এরপর আমরা চলে যাব 1-3, পরিবেশ দিবস পালিত হয়। পরিবেশ দিবস পালিত হয় 5ই জুন, অর্থাৎ 6 নম্বরের উত্তরটা 5ই জুন। এদের মধ্যে যে কয়টা মাছ আছে দেখো, নাদোস মাছ, ইলিশ মাছ, মৃগেল মাছ, পাকাল মাছ। এর মধ্যে লুপ্তপ্রায় মাছ হচ্ছে কি, যেটা হারিয়ে যাওয়ার পথে, সেটা হচ্ছে নাদোস মাছ, অর্থাৎ 1 নম্বর, এ নম্বর উত্তর। এরপরে 1-5, উত্তর 24 পরগনার নদী হলো, উত্তর 24 পরগনার যে নদীর নাম সেটা হচ্ছে কি, উত্তর 24 পরগনার বিদ্যাধরী। তাহলে বিদ্যাধরী হচ্ছে উত্তর 24 পরগনার নদীর নাম। গান্ধীবুড়ি, 1-6, গান্ধীবুড়ি বলা হয় কাকে? মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়, অর্থাৎ বি নম্বর উত্তর, মাতঙ্গিনী হাজরাকে গান্ধীবুড়ি বলা হয়। হারভেস্টার নামক যন্ত্রটি হলো, এটা কিসের জন্য হারভেস্টার নামক যন্ত্রটি ব্যবহার করা হয়? এটা ধান কাটার যন্ত্র, অর্থাৎ সি নম্বর উত্তর। আজাদ হিন্দ ফৌজ গঠন করে নেতাজি সুভাষচন্দ্র বসু, অর্থাৎ ডি নম্বরের উত্তর হবে নেতাজি সুভাষচন্দ্র বসু। এই হচ্ছে তোমাদের 8টি এমসিকিউ। এরপরে আমি চলে যাব 2 নম্বরের যে শূন্যস্থান প্রশ্ন সেটাই। যে নদীতে সারা বছর জল থাকে তাদের বলে নিত্যবহ নদী। শূন্যস্থানে নিত্যবহ নদী বসবে। ড্যাশ ভারতের সংবিধান রচনা করেন? এটা কি বাবা সাহেব আম্বেদকর হচ্ছে ভারতের সংবিধান রচনা করেন। এরপর 2-3, ধান কাটা ঝাড়ার আধুনিক যন্ত্র হলো হারভেস্টার। তাহলে আধুনিক যন্ত্রটা কি? হারভেস্টার। শূন্যস্থানে হারভেস্টার। ড্যাশ জেলার চা স্বাদ ও গন্ধের জন্য বিখ্যাত? দার্জিলিং জেলার, এখানে হবে দার্জিলিং জেলার। তারপরে পশ্চিমবঙ্গে ড্যাশটি দ্বীপ আছে? পশ্চিমবঙ্গে 102টি দ্বীপ আছে। এই 5টি প্রশ্নে 5 নম্বরে থাকবে। এরপরে আমরা চলে যাচ্ছি 3 নম্বরে, সত্য মিথ্যা নির্ণয় করো। মালদা জেলার উত্তর দক্ষিণে গঙ্গা বয়ে গেছে, এটা মিথ্যা। দ্বারকেশ্বর নদীর তীরে অবস্থিত আরামবাগ, এটা সত্য। তরাই অঞ্চলে পর্বতের পাদদেশে ধান চাষ হয়, এটা মিথ্যা। সার্ডিন, চাঁদা, ভোলা এসব সমুদ্রের মাছ, এটা সত্য। এরপরে আমরা 3-বিতে যাব, 1-2টি বাক্য উত্তর দাও। এরকম করে তোমার টোটাল 5টি প্রশ্ন উত্তর দিতে হবে। তোমার মেইন প্রশ্নে 4টি ছিল। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলায় ঢুকে 2টি ভাগে ভাগ হয়েছে? আসলে গঙ্গা নদী পশ্চিমবঙ্গের
মুর্শিদাবাদ জেলায় ঢুকে দুটি ভাগে ভাগ হয়েছে। এই দুটি শাখা, আর একটি হলো ভাগীরথী যা পরে হুগলি নামে পরিচিত, এবং অপরটি হচ্ছে পদ্মা। তাহলে 1 নম্বরের উত্তর, গঙ্গা নদী পশ্চিমের কোন জেলায়? মুর্শিদাবাদ জেলায়। এবং কয়টি ভাগে? দুটি ভাগে ভাগ হয়েছে। ভাগ দুটি কি? একটা হচ্ছে ভাগীরথী, একটা হচ্ছে পদ্মা। এরপর 3-এর 2 নম্বরের প্রশ্ন, ম্যানগ্রোভ গাছে কয় ধরনের, ম্যানগ্রোভ গাছ কয় ধরনের এবং কি কি মূল দেখা যায়? ম্যানগ্রোভ গাছ হচ্ছে তোমার মূলত 3টি প্রধান ধরনের হয়, যেমন প্রোপ মূল, ইংরেজিতে প্রোপ রুটস, শ্বাসমূল এবং ঠেসমূল। এই মূলগুলো ম্যানগ্রোভ গাছকে লবণাক্ত পরিবেশে টিকে থাকতে সাহায্য করে। এরপরে আমরা চলে যাব 3-এর 3 নম্বরের প্রশ্ন, বিখ্যাত বিজ্ঞানী সেই সাথে খুব ভালো শিক্ষক এমন 2জন মনীষীর নাম লিখো। এটা 3 নম্বরের প্রশ্ন। তাহলে এমন 2জন মনীষীর নাম হচ্ছে, একজন হচ্ছে কি আচার্য প্রফুল্লচন্দ্র রায়, আর আরেকজন হচ্ছে মেঘনাদ শাহ। হ্যাঁ, এরপর আমরা 3-এর 4 নম্বরে চলে যাব। আগে কীটনাশক হিসেবে কোন গাছের পাতা ব্যবহার করা হতো? আগে কীটনাশক হিসেবে নিম গাছের পাতা ব্যবহার করা হতো, অর্থাৎ এটা 3-এর 4। এরপর ডিভিসি এর পুরো নাম কি? 3-এর 5। ডিভিসি এর পুরো নাম হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। ডিতে দামোদর, ভিতে ভ্যালি, সিতে কর্পোরেশন। ইংরেজি বাংলা দুটোই আমি দিয়ে দিছি। এটি একটি সংবিধিবদ্ধ সংস্থা যা ভারতের পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ড রাজ্যে দামোদর নদী উপত্যকা প্রকল্পের কার্যক্রম পরিচালনা করে। এরপর 3-এর 6। হ্যাঁ, 3-এর 6 হচ্ছে ডুয়ার্স কাকে বলে? হ্যাঁ, তিস্তা নদীর পূর্ব দিকে তরাই সমভূমিকে ডুয়ার্স বলে। তিস্তা নদীর পূর্ব দিকের তরাই সমভূমিকে ডুয়ার্স বলে। এরপরে 3-এর 7, উলগুলান কি? হ্যাঁ, সাঁওতাল বিদ্রোহে 40 বছর পর মুন্ডারা ইংরেজদের বিরুদ্ধে বিদ্রোহ করে, ওই বিদ্রোহের নাম ছিল উলগুলান। এই বিদ্রোহের নেতা ছিলেন বিরসা মুন্ডা। এরপরে আমরা সরাসরি 4 নম্বরের প্রশ্ন দেখব, দার্জিলিং জেলার সদর শহর কি? 2 মার্কের প্রশ্ন, 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো দার্জিলিং জেলার সদর শহর হচ্ছে দার্জিলিংয়েই, অর্থাৎ দার্জিলিং জেলার কিছু সেটা যেমন জেলাও আবার সদর শহরও। দার্জিলিং জেলার কিছু প্রধান বৈশিষ্ট্য যেটা বলেছে, তার মধ্যে যদি আমরা দেখি 2টি বৈশিষ্ট্য। হ্যাঁ, তাহলে প্রাকৃতিক সৌন্দর্য, অর্থাৎ দার্জিলিং শহরটি হিমালয়ের পাদদেশে অবস্থিত, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট এভারেস্ট সহ বিভিন্ন পর্বতশৃঙ্গের দৃশ্য এখান থেকে উপভোগ করা যায়। শহরটি বিভিন্ন উপত্যকা, নদী, সবুজ চা বাগান ঘেরা, যা এটিকে একটি মনোরম পরিবেশ প্রদান করেছে। এবং পর্যটন কেন্দ্র, দার্জিলিং একটি জনপ্রিয় পর্যটন। হ্যাঁ, এখানে হিমালয় মাউন্টিয়ারিং ইনস্টিটিউট, হিমালয়ান জু, টাইগার হিল, রক গার্ডেন, বাতাসিয়া লুপের মতো আকর্ষণীয় স্থান রয়েছে যা পর্যটকদের আকর্ষণ করে। এরকম 2টো বৈশিষ্ট্য তোমরা দিয়ে দেবে। এরপর 4-এর 3, হ্যাঁ 4-এর 2, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। হ্যাঁ, ভারতের ইতিহাসেও প্রথম এবং সবচেয়ে দীর্ঘমেয়াদী প্রধানমন্ত্রী কিন্তু তিনি। তার জন্মদিনটি আমরা কি দিবস পালন করি? তার জন্মদিনে আমরা শিশু দিবস পালন করি। 4-এর 2-এর উত্তর হয়ে গেল। এবার 4-এর 3, হ্যাঁ, ম্যানগ্রোভ জাতীয় গাছ। হ্যাঁ, ম্যানগ্রোভ 4-এর 3 যদি আমরা দেখি, ম্যানগ্রোভ জাতীয় গাছ কাকে বলে? সুন্দরবন অঞ্চলের নোনা জল ও কাদায় এক ধরনের গাছ জন্মায় যাদের 2 প্রকার মূল দেখা যায়, সেগুলি হলো শ্বাসমূল ও ঠেসমূল। এদের ম্যানগ্রোভ জাতীয় গাছ বলে। ম্যানগ্রোভের কিছু উদাহরণ, যেমন সুন্দরী, গরান, এখানে 2টো গাছের উদাহরণ দিতে বলেছে, গেওয়া, কেওড়া, গোলপাতা, বাইন। আমি বেশ কয়েকটা দিয়েছি, তোমরা যে কোনো 2টো লিখবে। এরপরে চলে যাচ্ছি 4-এর 4, জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে কী ক্ষতি হতে পারে? জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগ করলে একাধিক সমস্যা হতে পারে। এর মধ্যে মাটি ও জল দূষণ, গাছের ক্ষতি, মানব স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব উল্লেখযোগ্য। অতিরিক্ত সার ব্যবহারে মাটির উর্বরতা হ্রাস করতে পারে, মাটির পিএইচ পরিবর্তন করতে পারে, গাছের স্বাভাবিক বৃদ্ধিকে ব্যাহত করতে পারে। জমিতে বেশি রাসায়নিক সার প্রয়োগের ক্ষতিকারক দিকগুলি হলো মাটি দূষণ। হ্যাঁ, অতিরিক্ত রাসায়নিক সারের ব্যবহারে মাটির গুণাগুণ নষ্ট করে, মাটি সহজে ক্ষয় হতে শুরু করে এবং মাটির গঠন দুর্বল হয়ে যায়। এরপর জলদূষণ, রাসায়নিক সার বৃষ্টির জলের সাথে মিশে ভূগর্ভস্থ ভূপৃষ্ঠের জলকে দূষিত করে। গাছের ক্ষতি, অতিরিক্ত সার গাছের পাতা হলুদ ও বাদামি করে এবং গাছের বৃদ্ধি ব্যাহত হয়। মানব স্বাস্থ্যের উপর প্রভাব, হ্যাঁ, রাসায়নিক সারযুক্ত খাবার খেলে মানব শরীরে বিভিন্ন রোগ হতে পারে, যেমন ক্যান্সার বা জন্মগত ত্রুটি, মাটির উর্বরতা হ্রাস সহ আরও অনেক কিছু হতে পারে। যাই হোক, তোমরা এখান থেকে 2 থেকে 3টি বৈশিষ্ট্য ভালো করে দিয়ে দেবে। এরপরে 4-এর 5, স্কোয়াশ। হ্যাঁ, স্কোয়াশটা কি? দেখো, তোমার ছবিতে দেখতে পাচ্ছ স্কোয়াশ। স্কোয়াশ একটা ফলের মতো, তাই না? স্কোয়াশ একটি সবজি যা আসলে একটি ফল। এটি লাউ পরিবারের একটি সদস্য। এর মধ্যে অনেক প্রকারের সবজি রয়েছে, যেমন কুমড়ো, ঝিঝি,
ক্যারগেট ইত্যাদি, এটি আমেরিকাতে বেশি প্রচলিত, তবে এখন বিভিন্ন দেশে চাষ করা হয়। স্কোয়াশ দেখতে অনেকটা শশার মতো, তবে এর আকার একটা বড় মিষ্টি কুমড়ার মতো হতে পারে, অনেক সময় এটাকে পেঁপের মতো বোঝা যায়। ভারতের স্বাধীনতায় গান্ধীজির দুটি অবদান উল্লেখ করো। ভারতের স্বাধীনতা আন্দোলনে মোহনদাস করমচাঁদ গান্ধী ছাড়া সম্পূর্ণ নয়। তার দুটি অবদান হচ্ছে 1920 সালে অহিংস অসহযোগ আন্দোলন শুরু করেন এবং 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে নেতৃত্ব দেন। এরপরে আমরা সর্বশেষ 4-এর 7 দেখব, সবুজ বিপ্লব কাকে বলে। অনেক অনেক ইম্পর্ট্যান্ট প্রশ্ন। সবুজ বিপ্লব হলো বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে 1960-এর দশক খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধি করার জন্য উন্নত প্রযুক্তি ও কৌশল ব্যবহারের একটি প্রক্রিয়া। এই বিপ্লবে উচ্চ ফলনশীল শস্যের জাত, সেচ ব্যবস্থা, সার ও কীটনাশকের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়, যার ফলে শস্যের ফলন অনেক বেড়ে যায়। এই হচ্ছে তোমার পূর্ণাঙ্গ প্রশ্ন এবং তার সমাধান। আমি এক এক করে আরও অনেক প্রশ্ন দেব। পরিশেষে তোমাদের বলবো, তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর তোমাদের যদি কোনো কিছু জানার আগ্রহ থাকে, কোনো প্রশ্ন দেওয়ার থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাই।